ভোর ৫:১৭ আর এই মুহূর্তে কোথাও না কোথাও কেউ একজন ইতিমধ্যে জেগে উঠেছে, ইচ্ছে করে নয় বরং উঠতে বাধ্য বলে। হয়তো সেই মানুষটা তুমি নিজেই। তুমি মুখে ঠান্ডা জল দাও, আয়নার দিকে তাকাও, আর কোনো চিন্তা মাথায় আসার আগেই দিনটা তোমাকে টানতে শুরু করে দেয়। নোটিফিকেশন, মেসেজ, ডেডলাইন, আর মাথার একদম পেছনের কোণে একটা সংখ্যা যেটার পেছনে তুমি ছুটছ। একটা স্যালারি ফিগার, একটা সেভিংসের লক্ষ্য, একটা লোন যেটা শোধ করে চলেছ, একটা স্বপ্ন যেটা বারবার পিছিয়ে দিচ্ছ। তুমি বাইরে বের হও, গরমে, ভিড়ে, শোরগোলে, আর প্রতিদিন সকালে নিজেকে যা বলো আজও সেটাই বলো। আর একটু, আর একটা বছর, আর একটা প্রমোশন, তারপর সব বদলে যাবে। কিন্তু শেষ কবে তুমি টাকা রোজগার করতে করতে সত্যিকার অর্থে জীবন্ত অনুভব করেছিলে? শুধু ব্যস্ত নয়, শুধু টিকে থাকা নয়, বরং সত্যিকার অর্থে গভীরভাবে জীবন্ত। কারণ একটা বিশেষ ধরনের ক্লান্তি আছে যেটা কোনো ঘুমেও সারে না। এটা শারীরিক পরিশ্রমের ক্লান্তি নয়, এটা হলো সেই ক্লান্তি যখন তুমি তোমার সেরা সময়গুলো, তোমার সেরা বছরগুলো, তোমার সবচেয়ে তীক্ষ্ণ মেধা এমন কাজে ঢেলে দিয়েছ যেটা কখনো সত্যিকার অর্থে তোমার ছিল না। ২০২৩ সালের ডেলয়েট সমীক্ষা অনুযায়ী ভারতের ৭৭% পেশাদার মানুষ কর্মক্ষেত্রে বার্ন আউট অনুভব করেছেন। এটা ব্যক্তিগত ব্যর্থতা নয়, এটা একটা সামগ্রিক সংকেত। আর এই সংকেতের উত্তর লুকিয়ে আছে দুটো দেশের মধ্যে, ভারত আর জাপান। একটা দেশ উচ্চাকাঙ্ক্ষার আগুনে জ্বলছে, অন্যটা প্রজ্ঞার নীরবতায় স্থির। আর এই দুটোর মাঝখানে একটা প্রাচীন জাপানি দর্শন আছে যার নাম ইকিগাই। আর এই ভিডিওর শেষে তুমি তোমার দক্ষতা, তোমার আয়, তোমার ভবিষ্যৎ আর আগের মতো করে দেখতে পারবে না। জাপানের দক্ষিণ প্রান্তে একটা ছোট্ট দ্বীপ, ওকিনাওয়া। এই দ্বীপে পৃথিবীর সবচেয়ে বেশি শতবর্ষী মানুষ বাস করেন। তারা শুধু বেশি দিন বাঁচেন না, তারা উদ্দেশ্য নিয়ে বাঁচেন। ৯০ বছর বয়সেও প্রতিদিন সকালে উঠে কাজে যান। আর যখন গবেষকরা জিজ্ঞেস করলেন প্রতিদিন সকালে ওঠেন কেন, তাদের উত্তর ছিল একটাই শব্দে, ইকিগাই। জাপানি ভাষায় ইকি মানে জীবন, গাই মানে সার্থকতা। একসাথে ইকিগাই মানে প্রতিদিন সকালে উঠে বেঁচে থাকার কারণ। আর এই ইকিগাই ৪টে বৃত্তের মিলনবিন্দুতে থাকে। তুমি যা ভালোবাসো, তুমি যা ভালো পারো, পৃথিবীর যা দরকার, আর যা দিয়ে তোমাকে টাকা দেওয়া হবে, এই ৪টে যেখানে একসাথে মেলে সেটাই তোমার ইকিগাই। আর এটা শুধু একটা আধ্যাত্মিক ধারণা নয়, এটা একটা সম্পদ মানচিত্র। ভারতীয় দর্শনে এর নাম ধর্ম। ভগবদ্গীতায় কৃষ্ণ বলেছিলেন, স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। নিজের পথে মৃত্যুও শ্রেয়, অন্যের পথ অনুসরণ করা ভয়াবহ। ২৫০০ বছর আগে বলা এই কথা আজকের ক্যারিয়ার পরামর্শের চেয়ে গভীর। তোমাকে একটা প্রশ্ন করি, তোমার সবচেয়ে কাছের মানুষগুলো কোন বিষয়ে তোমার কাছে সাহায্য চায়? সেই জিনিসটাই তোমার লুকানো দক্ষতা। কিন্তু তুমি কি কখনো এটাকে দক্ষতা বলে ভেবেছ? সম্ভবত না, কারণ এটা তোমার কাছে এত স্বাভাবিক যে তুমি ভাবো এটা তো সবাই পারে। কিন্তু এখানেই সবচেয়ে বড় ভুলটা হয়। যেটা তোমার কাছে সহজ সেটাই অন্যের কাছে কঠিন, যেটা তোমার কাছে স্বাভাবিক সেটাই অন্যের কাছে দুর্লভ। জাপানে এই দর্শনকে বলে শকুনিন স্পিরিট। একজন শকুনিন তার একটিমাত্র দক্ষতাকে সারা জীবন ধরে এতটাই গভীরে নিয়ে যায় যে সেটা শিল্পে পরিণত হয়। টোকিওতে জিরো ওনো ৯৫ বছর বয়সেও প্রতিদিন সুশি তৈরি করতেন। তার রেস্তোরাঁয় মাত্র 10টা সিট, কিন্তু সেই 10টা সিটের জন্য মানুষ মাসের পর মাস আগে থেকে বুকিং দেয়। কারণ তিনি ৭৫ বছর ধরে একটাই কাজ করেছেন, বিশেষায়িত হয়েছেন, অপরিহার্য হয়ে উঠেছেন। ভারতেও এই শকুনিন স্পিরিট আছে। সেই মহিলা যিনি বাড়িতে টিফিন রান্না করে পাড়ার অফিসগুলোতে পাঠান, সেই মানুষটা যিনি গ্রামের স্কুলে গণিত শেখান, সেই তরুণ যে ৫ মিনিটের মধ্যে যে কারো সাথে বন্ধুত্ব পাতিয়ে ফেলে। এগুলো সবই দক্ষতা, সবই মূল্যবান, সবই বাজারযোগ্য। এখন টাকার কথায় আসি। ভারতের টাকার সাথে সম্পর্কটা ভয়ের সম্পর্ক। আমাদের দাদা দাদির প্রজন্ম দেখেছে দেশভাগ, দুর্ভিক্ষ, তাই তারা সোনায় ঢেলেছে, জমি কিনেছে, কারণ সোনা কেউ কেড়ে নিতে পারে না। আমাদের বাবা মায়ের প্রজন্ম ফিক্সড ডিপোজিট করেছে, এলআইসি করেছে, কারণ এগুলো নিশ্চিত। কিন্তু এখন কিছু একটা বদলাচ্ছে। ভারতে মাসিক এসআইপি কন্ট্রিবিউশন ২০২৪ সালে ২৫,০০০ কোটি টাকা ছাড়িয়ে যাচ্ছে। এটা একটা ঐতিহাসিক মুহূর্ত। এটা প্রমাণ করে ভারত শিখছে। কিন্তু ভারতের শেয়ার বাজারে বিনিয়োগের মানসিকতাটা এখনও আবেগচালিত। বাজার উঠলে সবাই ঢোকে, বাজার পড়লে সবাই বেরিয়ে যায়। এখানেই জাপান আমাদের একটা গুরুত্বপূর্ণ পাঠ দেয়। জাপানে একটা পদ্ধতি আছে যার নাম কাকিইবো। ১৯০৪ সালে জাপানের প্রথম মহিলা সাংবাদিক হানি মোতোকো এই পদ্ধতি তৈরি করেছিলেন। প্রতি মাসের শুরুতে ৪টে প্রশ্ন। এই মাসে আমার হাতে কত টাকা আছে, আমাকে কতটা সেভ করতে হবে, আমি কতটা খরচ করছি, আর আমি কি আমার লক্ষ্য পূরণ করতে পারছি।
গবেষণায় দেখা গেছে কাকেইবো অনুসরণকারীরা গড়ে ৩৫% পর্যন্ত বেশি সঞ্চয় করতে পারেন। ভারতের এসআইপির শৃঙ্খলা আর জাপানের কাকেইবোর চেতনা যদি একসাথে চলে তাহলে তৈরি হয় একটা অপ্রতিরোধ্য আর্থিক মানসিকতা। কিন্তু বিনিয়োগ করতে হলে আগে উপার্জন করতে হবে, আর সেই উপার্জন আসতে হবে তোমার ইকিগাই থেকে। ইকিগাইয়ের প্রথম বৃত্ত হলো প্যাশন, যেটা করতে গেলে সময় কোথায় যায় খেয়াল থাকে না। ভারতে প্যাশনের সবচেয়ে বড় শত্রু হলো ভয়ে যে এটা দিয়ে টাকা হবে না। কিন্তু গবেষণা বলছে যে মানুষ তার কাজে অর্থ খুঁজে পায় সে গড়ে 5 গুণ বেশি সময় দেয়, 3 গুণ বেশি সৃজনশীল হয়, আর দীর্ঘমেয়াদে 30 থেকে 50% বেশি উপার্জন করে। দ্বিতীয় বৃত্ত হলো দক্ষতা। কাইজেন বলে প্রতিদিন মাত্র 1% উন্নতি করো। 1% করে যদি প্রতিদিন উন্নতি হয়, 1 বছরে তুমি 37 গুণ ভালো হয়ে যাবে। তৃতীয় বৃত্ত হল পৃথিবীর চাহিদা। ভারতে মানসম্মত শিক্ষার শূন্যতা আছে, স্বাস্থ্য সচেতনতার শূন্যতা আছে, আর্থিক সাক্ষরতার শূন্যতা আছে, মাতৃভাষায় মানসম্মত কন্টেন্টের শূন্যতা আছে। এই শূন্যতাগুলোই সুযোগ। আর চতুর্থ বৃত্ত হল মানিটাইজেশন। 3টে স্তরে, প্রথমে সরাসরি সেবা, তারপর শিক্ষামূলক পণ্য, তারপর ডিজিটাল সম্পদ। প্রথমে সরাসরি সেবা দিয়ে শুরু করো, এটা তোমাকে নগদ আয় দেবে আর বাজারের বাস্তব জ্ঞান দেবে। তারপর সেই জ্ঞান দিয়ে একটা কোর্স বানাও, একটা ইবুক লেখো, একটা কমিউনিটি তৈরি করো, যেটা একবার তৈরি হলে বারবার আয় আসে, তুমি ঘুমালেও। এখন কম্পাউন্ডিংয়ের কথা বলি। তুমি যদি প্রতি মাসে মাত্র ৫,০০০ টাকা এসআইপি করো আর বাজার 12% রিটার্ন দেয়, তাহলে 30 বছর পরে তোমার হাতে থাকবে প্রায় 1,76,00,০০০ টাকা। মোট বিনিয়োগ মাত্র 18 লক্ষ, বাকি 1.5 কোটি আসবে শুধু কম্পাউন্ডিং থেকে। কিন্তু আর্থিক কম্পাউন্ডিংয়ের চেয়েও শক্তিশালী হলো উদ্দেশ্যের কম্পাউন্ডিং। প্রথম বছর তুমি পরিচিত হতে শুরু করো, তৃতীয় বছরে নতুন ক্লায়েন্ট আসে, পঞ্চম বছরে তুমি তোমার ক্ষেত্রে একটা পরিচিত নাম, 10ম বছরে তুমি একটা প্রতিষ্ঠান। এই বৃদ্ধি রৈখিক নয়, এটা জ্যামিতিক। আর হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের 84 বছরের গবেষণায় দেখা গেছে যে মানুষ উদ্দেশ্যমূলক কাজ করে সে দীর্ঘ বাঁচে, বেশি সুখী থাকে, বেশি উৎপাদনশীল থাকে। দীর্ঘজীবন মানে দীর্ঘ কম্পাউন্ডিং, বেশি উৎপাদনশীলতা মানে বেশি আয় মানে বেশি বিনিয়োগ। এই চক্র একবার শুরু হলে থামানো কঠিন। আর এই চক্র শুধু তোমার জন্য নয়, তোমার পরের প্রজন্মের জন্যেও। তুমি আজ যে দক্ষতা তৈরি করছো, তোমার সন্তান দেখছে। তুমি আজ যে বিনিয়োগের অভ্যাস তৈরি করছো, তোমার সন্তান শিখছে। জাপানে এই প্রজন্মান্তরী সম্পদকে বলে নোরেন, একটা পরিবারের ব্যবসায়িক সুনাম যেটা প্রজন্মের পর প্রজন্ম বহন করা হয়। হোশি রিওকান নামে একটি জাপানি হোটেল 718 খ্রিস্টাব্দ থেকে একটানা চলছে। একই পরিবারের 46তম প্রজন্ম এটি পরিচালনা করছে, কারণ তারা টাকা উত্তরাধিকার হিসেবে দেয়নি, তারা দিয়েছে দক্ষতা, মূল্যবোধ, উদ্দেশ্য। এখন আমি তোমার সাথে সরাসরি কথা বলতে চাই। তুমি পিছিয়ে নেই, তুমি ব্যর্থ নও, তুমি শুধু এতদিন ভুল মানচিত্র ধরে হেঁটেছ, অন্য কারো মানচিত্র, অন্য কারো গন্তব্য। কিন্তু এখন তুমি জানো, আর জানার পরেও যদি না করো, সেটা আর অজ্ঞতা নয়, সেটা পছন্দ। নিজেকে 4টে প্রশ্ন করো। তুমি কি এখন যে কাজ করছো সেটা 10 বছর পরেও করতে চাও? তোমার জীবনে এমন কোনো কাজ আছে যেটা করতে গেলে সময়ের কথা মনে থাকে না? তোমার কাছে কোন বিষয়ে মানুষ বারবার সাহায্য চায়? আর তোমার চারপাশে এমন কোনো সমস্যা আছে যেটা দেখলে মনে হয় এটা তো আমি সমাধান করতে পারি? এই 4টের উত্তর পেলে তোমার ইকিগাই স্পষ্ট হবে। শুরু করা মানে সব ছেড়ে দেওয়া নয়। চাকরি ছাড়ো না, শুধু সন্ধ্যার 1 ঘন্টা, সপ্তাহান্তের 2 ঘন্টা। সেই সময় তোমার ইকিগাই খোঁজো, ছোট একটা মানিটাইজেশন পরীক্ষা করো, আর প্রতি মাসে যা পারো বিনিয়োগ করো। 1000 বছর আগে ওকিনাওয়ার একজন বৃদ্ধ জেলে প্রতিদিন সকালে সমুদ্রের দিকে হাঁটতেন। কেউ জিজ্ঞেস করল, এত বয়সে কেন যান? তিনি বললেন, সমুদ্র আমার অপেক্ষা করছে, আমার জাল আমার অপেক্ষা করছে, আর আমি যদি না যাই তাহলে আমি কে? তোমার সমুদ্র কোনটা? তোমার জাল কোনটা? আর তুমি যদি সেই কাজ না করো তাহলে তুমি কে? জাপানি প্রবাদ বলে, ইচিগো ইচিয়ে, প্রতিটা মুহূর্ত একমাত্র মুহূর্ত, এই মুহূর্ত আর ফিরে আসবে না। আর গীতা বলে, কর্মণ্যাধিকারস্তে মা ফালে সুকাদাচে না, তোমার অধিকার শুধু কর্মে, ফলে নয়। এই দুটো দর্শন একসাথে বলছে, এই মুহূর্তে কাজ শুরু করো, ফলের চিন্তা না করে। টাকার পেছনে ছুটো না, নিজের পেছনে হাঁটো, নিজের দক্ষতার পেছনে হাঁটো, নিজের উদ্দেশ্যের পেছনে হাঁটো। টাকা তখন তোমার পেছনে আসবে। এটাই ইকিগাই, এটাই দীর্ঘমেয়াদী সম্পদের সত্যিকারের রহস্য। এখন তোমার যাত্রা শুরু হোক। একটা প্রশ্ন দিয়ে শুরু করি। তুমি কি জানো পৃথিবীর সবচেয়ে সফল মানুষগুলো আর সাধারণ মানুষের মধ্যে পার্থক্য কোথায়? প্রতিভায় নয়, সুযোগে নয়, ভাগ্যে নয়। পার্থক্যটা হলো একটা অভ্যেসে। প্রতিদিন মাত্র একটু ভালো হওয়ার অভ্যেস। ওয়ারেন বাফেট প্রতিদিন 5 থেকে 6 ঘন্টা পড়েন।
বিল গেটস প্রতি সপ্তাহে একটা নতুন বিষয় শেখেন। জেফ বেজস প্রতিটা সিদ্ধান্তের আগে দীর্ঘ সময় ভাবেন। এই মানুষগুলো অলৌকিক নয়, এরা শুধু প্রতিদিন একটু একটু করে ভালো হয়েছে। আর এই দর্শনটার একটা নাম আছে, জাপানি ভাষায় এর নাম কাইজেন। কাই মানে পরিবর্তন, জেন মানে ভালো। একসাথে কাইজেন মানে ক্রমাগত ভালো হওয়া, প্রতিদিন একটু একটু করে, বিনা নাটকে, বিনা বিপ্লবে। আর আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে এই কাইজেন দর্শন শুধু ব্যক্তিগত উন্নয়নের হাতিয়ার নয়, এটা একটা শক্তিশালী আর্থিক কৌশল, একটা সম্পদ তৈরির দর্শন, একটা জীবন বদলানোর পদ্ধতি। কিন্তু শুরু করার আগে একটা কথা বলতে চাই। তুমি কি কখনো ভেবেছ কেন বেশিরভাগ মানুষ নতুন বছরের সংকল্প রাখতে পারে না? জানুয়ারিতে জিম শুরু করে, ফেব্রুয়ারিতে বন্ধ। জানুয়ারিতে বই পড়া শুরু করে, মার্চে শেষ। জানুয়ারিতে সঞ্চয় শুরু করে, এপ্রিলে সব শেষ। কারণটা কি? কারণ আমরা সবাই একটা ভুল করি। আমরা বড় পরিবর্তনের স্বপ্ন দেখি, কিন্তু বড় পরিবর্তন একসাথে আনতে গেলে মস্তিষ্ক বিদ্রোহ করে, শরীর প্রতিরোধ করে, আর 3 সপ্তাহের মধ্যে সব আগের জায়গায় ফিরে আসে। কাইজেন এই সমস্যার সমাধান দেয়। কাইজেন বলে, বড় পরিবর্তনের চেষ্টা করো না, শুধু আজকের তুমি গতকালের তুমির চেয়ে 1% ভালো হও, মাত্র 1%। এটা এত ছোট যে মস্তিষ্ক বিদ্রোহ করে না, শরীর প্রতিরোধ করে না, আর তুমি থামো না। কিন্তু এই 1%-এর গণিতটা দেখো, যদি প্রতিদিন 1% উন্নতি হয়, 1 বছরে তুমি 37 গুণ ভালো হয়ে যাও। 37 গুণ, শুধু প্রতিদিনের 1% থেকে। আর যদি প্রতিদিন 1% খারাপ হও, 1 বছরে তুমি প্রায় শূন্যে নেমে আসো। এটা গণিত, এটা বাস্তবতা। এখন এই কাইজেন দর্শনকে আর্থিক জীবনে প্রয়োগ করি। ভারতে একটা বড় সমস্যা আছে। আমরা আর্থিক পরিবর্তনকে দেখি একটা বড় ঘটনা হিসেবে, একটা বড় বিনিয়োগ, একটা বড় ব্যবসা, একটা বড় সুযোগ। আর সেই বড় সুযোগের অপেক্ষায় থাকতে থাকতে ছোট ছোট সুযোগগুলো হাতের ফাঁক দিয়ে বেরিয়ে যায়। জাপান এটা করে না। জাপান বিশ্বাস করে ছোট ছোট পদক্ষেপই একদিন বড় গন্তব্যে পৌঁছায়। টয়োটা কারখানায় প্রতিটা কর্মী প্রতিদিন একটা ছোট উন্নতির পরামর্শ দিতে পারে। একটা স্ক্রু একটু বাঁ দিকে সরালে সময় বাঁচে, একটা পদ্ধতি একটু বদলালে অপচয় কমে। এই ছোট ছোট উন্নতিগুলো মিলে টয়োটাকে পৃথিবীর সবচেয়ে দক্ষ গাড়ি প্রস্তুতকারক করেছে। তুমি তোমার আর্থিক জীবনেও এই একই কাইজেন প্রয়োগ করতে পারো। প্রথম সপ্তাহে শুধু তোমার মাসিক খরচের হিসাব রাখো, কোথায় টাকা যাচ্ছে সেটা জানো, এটাই প্রথম 1%। দ্বিতীয় সপ্তাহে সবচেয়ে অপ্রয়োজনীয় একটা খরচ কমাও, শুধু একটা, এটা দ্বিতীয় 1%। তৃতীয় সপ্তাহে বাঁচানো সেই টাকা একটা এসআইপিতে দাও, যত কম হোক, এটা তৃতীয় 1%। এই 3টে ছোট পদক্ষেপ 3 সপ্তাহে, কোনো বড় বিপ্লব নয়, কোনো জীবন উল্টে দেওয়া নয়, শুধু ছোট ছোট কাইজেন। কিন্তু 3 মাস পরে দেখবে তোমার আর্থিক জীবন বদলে গেছে। এখন আরেকটা জাপানি ধারণার কথা বলি, যেটা কাইজেনের সাথে গভীরভাবে যুক্ত, হানসেই। হানসেই মানে আত্মদর্শন, নিজেকে সৎভাবে পর্যালোচনা করা। জাপানের স্কুলে শিশুদের ছোটবেলা থেকে শেখানো হয় প্রতিদিনের শেষে 5 মিনিট বসো, ভাবো আজ কি ভালো হয়েছে, কি ভালো হয়নি, আগামীকাল কি আলাদাভাবে করব। এই হানসেই অভ্যেস জাপানের মানুষকে সারা জীবন কাইজেনের পথে রাখে। তুমিও আজ থেকে হানসেই শুরু করতে পারো। প্রতিদিন রাতে শোয়ার আগে 3টে প্রশ্নের উত্তর দাও। আজ আমার আর্থিক জীবনে কি ভালো হয়েছে? হয়তো একটা অপ্রয়োজনীয় কেনাকাটা এড়িয়েছ, হয়তো একটা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছ, হয়তো একটা নতুন আয়ের সুযোগ খুঁজে পেয়েছ। আজ কি ভালো হয়নি? হয়তো আবেগে কিছু কিনেছ, হয়তো একটা ভালো সুযোগ হাতছাড়া করেছ, হয়তো পরিকল্পনা থেকে সরে গেছ। আগামীকাল কি একটা জিনিস আলাদা করব, শুধু একটাই। এই 3টে প্রশ্ন প্রতিদিন 5 মিনিট। 30 দিন পরে তোমার আর্থিক সচেতনতা এমন জায়গায় যাবে যেটা কোনো কোর্স বা বই দিয়ে সম্ভব নয়। এখন ভারতের প্রেক্ষাপটে কাইজেনকে বিনিয়োগের সাথে মেলাই। ভারতের সবচেয়ে বড় বিনিয়োগ সমস্যাটা কি জানো? মানুষ শুরুই করে না, কারণ মনে হয় এত কম টাকায় কি হবে, 500 টাকায় কি বিনিয়োগ হয়, 1000 টাকায় কি লাভ। কিন্তু কাইজেন বলে শুরুটা গুরুত্বপূর্ণ, পরিমাণটা নয়। একটা গণিত দেখো,
তুমি যদি আজ থেকে প্রতিদিন মাত্র ৩৩ টাকা বাঁচাও, মানে মাসে মাত্র ১,০০০ টাকা, আর সেটা একটা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করো, তাহলে ৩০ বছরে তোমার হাতে থাকবে প্রায় ৩৫ লক্ষ টাকা। ৩৩ টাকা প্রতিদিন, একটা চায়ের দাম। এটাই কাইজেনের অর্থনীতি। ছোট থেকে শুরু, নিয়মিত চলো, সময়কে কাজ করতে দাও। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। কাইজেন শুধু সঞ্চয়ের ক্ষেত্রে প্রযোজ্য নয়, কাইজেন প্রযোজ্য তোমার দক্ষতার ক্ষেত্রেও। আর দক্ষতার কাইজেনই হলো সবচেয়ে শক্তিশালী আর্থিক বিনিয়োগ। ভাবো, তুমি যদি প্রতিদিন মাত্র ১ ঘন্টা তোমার মূল দক্ষতার উপর কাজ করো, মানে পড়ো, অনুশীলন করো, শেখো, তাহলে ১ বছরে তুমি সেই দক্ষতায় ৩৬৫ ঘন্টা বিনিয়োগ করেছো। এই বিনিয়োগের রিটার্ন কোনো মিউচুয়াল ফান্ড দিতে পারবে না, কারণ দক্ষতা বাড়লে আয় বাড়ে, আয় বাড়লে বিনিয়োগ বাড়ে, বিনিয়োগ বাড়লে কম্পাউন্ডিং বাড়ে। এটা একটা ঊর্ধ্বমুখী চক্র, আর এই চক্রের শুরু হয় মাত্র ১ ঘন্টা থেকে, প্রতিদিন। এখন জাপানের আরেকটা অসাধারণ ধারণার কথা বলি, মুদা। মুদা মানে অপচয়। জাপানের টয়োটা প্রোডাকশন সিস্টেমে মুদা দূর করাটাই সবচেয়ে বড় লক্ষ্য, কারণ অপচয় মানে শুধু উপাদানের অপচয় নয়, অপচয় মানে সময়ের অপচয়, শক্তির অপচয়, সুযোগের অপচয়। তোমার আর্থিক জীবনে কোথায় মুদা আছে? প্রতি মাসে কোন খরচগুলো আছে যেগুলো তোমার জীবনে কোনো আনন্দ বা মূল্য যোগ করে না? সাবস্ক্রিপশন যেটা ব্যবহার করো না, খাবার যেটা নষ্ট হয়, কেনাকাটা যেটা আবেগে করেছো কিন্তু দরকার ছিল না। এই মুদাগুলো চিহ্নিত করো, একটা একটা করে দূর করো, কাইজেনের মতো, ধীরে, নিয়মিত। প্রতি মাসে একটা মুদা দূর করলে বছরে ১২টা অপ্রয়োজনীয় খরচ বন্ধ হয়, আর সেই বাঁচানো টাকা যদি বিনিয়োগ হয়, কম্পাউন্ডিং বাকি কাজ করে। এখন ভারত আর জাপানের একটা তুলনা করি। জাপানের গড় পরিবার তাদের আয়ের প্রায় ১৭% সঞ্চয় করে, ভারতের গড় পরিবার সঞ্চয় করে প্রায় ১০ থেকে ১২%। পার্থক্যটা কোথায়? পার্থক্যটা আয়ে নয়, পার্থক্যটা অভ্যেসে। জাপানের মানুষ ছোটবেলা থেকে শেখে, আগে সঞ্চয় করো, তারপর খরচ করো। ভারতের মানুষ শেখে, খরচের পরে যা থাকে সেটা সঞ্চয় করো। এই দুটো দর্শনের পার্থক্যটা বিশাল। প্রথম পদ্ধতিতে সঞ্চয় নিশ্চিত, দ্বিতীয় পদ্ধতিতে সঞ্চয় আকস্মিক। তুমি কোন পদ্ধতিতে আছো? যদি দ্বিতীয় পদ্ধতিতে থাকো, আজ থেকে প্রথম পদ্ধতিতে আসো, কাইজেনের মতো, একটা ছোট পদক্ষেপ দিয়ে। বেতন আসার পরের দিন একটা অটোমেটিক এসআইপি কাটা যাক, যত কম হোক, ৫০০ টাকা, ১০০০ টাকা, যা পারো। এই একটা পরিবর্তন তোমার পুরো আর্থিক জীবন বদলে দিতে পারে। এখন কাইজেনকে দক্ষতার মনিটাইজেশনের সাথে মেলাই। তুমি যদি তোমার ইকিগাই খুঁজে পেয়েছো, মানে সেই কাজটা যেটা তুমি ভালোবাসো, যেটায় ভালো, যেটার বাজার আছে, তাহলে কাইজেন দিয়ে সেটাকে আয়ের উৎসে পরিণত করো। প্রথম মাসে শুধু শেখো, তোমার বিষয়ে প্রতিদিন ১ ঘন্টা পড়ো। দ্বিতীয় মাসে একটা ছোট কন্টেন্ট তৈরি করো, একটা ব্লগ পোস্ট, একটা ভিডিও, একটা সোশ্যাল মিডিয়া পোস্ট। তৃতীয় মাসে একজন মানুষকে বিনামূল্যে সাহায্য করো তোমার দক্ষতা দিয়ে। চতুর্থ মাসে সেই সাহায্যের অভিজ্ঞতা থেকে একটা ছোট সেবা তৈরি করো, একটা ছোট মূল্য নির্ধারণ করো। পঞ্চম মাসে প্রথম ক্লায়েন্ট খোঁজো, ষষ্ঠ মাসে প্রথম আয় করো। ৬ মাস, কাইজেনের ৬টা ছোট পদক্ষেপ, আর তুমি একটা নতুন আয়ের উৎস তৈরি করে ফেলেছ। এটা কল্পনা নয়, এটা একটা পদ্ধতি। আর এই পদ্ধতিটা অনুসরণ করেছে হাজার হাজার মানুষ, ভারতে, বাংলাদেশে, পৃথিবীর প্রতিটা কোণে। কারণ কাইজেন কাজ করে, সব সময়, সবার জন্য। এখন একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। কাইজেনের সবচেয়ে বড় শত্রু কে জানো? তুলনা, অন্যের সাথে তুলনা। তুমি যখন দেখো তোমার বন্ধু ১ মাসে লক্ষ টাকা উপার্জন করেছে আর তুমি মাত্র ১০,০০০, তখন হতাশা আসে, কাইজেন থেমে যায়। কিন্তু কাইজেন বলে, অন্যের সাথে তুলনা করো না, শুধু গতকালের নিজের সাথে তুলনা করো। গতকালের তুমি কি আজকের তুমির চেয়ে একটু কম জানতে? হ্যাঁ, তাহলে আজ তুমি এগিয়েছ। গতকালের তুমি কি আজকের তুমির চেয়ে একটু কম সঞ্চয় করেছিলে? হ্যাঁ, তাহলে আজ তুমি এগিয়েছ। এই এগিয়ে যাওয়াটাই কাইজেন। জাপানের একটি প্রবাদ আছে, তানিন ওয়া তানিন, জীবন ওয়া জীবন, মানে অন্যেরা অন্যরা, আমি আমি, মানে অন্যের পথ অন্যের, তোমার পথ তোমার। এই দর্শনটাই তোমাকে কাইজেনের পথে স্থির রাখবে। এখন সব কিছু একসাথে দেখো। কাইজেন দিয়ে প্রতিদিন একটু ভালো হচ্ছ, হানসেই দিয়ে প্রতিদিন নিজেকে পর্যালোচনা করছো, মুদা দূর করে অপচয় বন্ধ করছো, আর সেই বাঁচানো সময় আর টাকা তোমার ইকিগাইতে বিনিয়োগ করছো। এই 4টে একসাথে হলে কি হয়?
একটা অপ্রতিরোধ্য জীবন তৈরি হয়, যেটা বাজারের ওপর নির্ভরশীল নয়, যেটা বসের মেজাজের ওপর নির্ভরশীল নয়, যেটা ভাগ্যের ওপর নির্ভরশীল নয়, যেটা নির্ভরশীল শুধু তোমার ওপর, তোমার প্রতিদিনের 1% উন্নতির ওপর। ভারতের একটি প্রবাদ আছে, বুন্দ বুন্দ সে সাগর ভরতা হ্যায়, ফোঁটা ফোঁটায় সাগর ভরে। জাপানের কাইজেন ঠিক এই কথাই বলে, প্রতিদিনের 1%, সেই ফোঁটা, বছরের পর বছর সেই সাগর। তোমার সম্পদ, তোমার স্বাধীনতা, তোমার ইকিগাই সব শুরু হয় আজ, এই মুহূর্তে, একটা ছোট পদক্ষেপ দিয়ে। কাইজেন শুরু করো আজই।